আমার ছোট্ট সোনা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। গরমের ছুটি ভালো কাটছে। আচ্ছা, তার সঙ্গে আমি বলেছিলাম গরমের ছুটিতে আনন্দ করার পাশাপাশি একটু একটু পড়াশুনো হবে, তাই তো? তাই আজকে আবার আমরা একটু পড়াশুনো করব গৌরীদির সান্ধ্য পাঠশালায়। সবাইকে স্বাগতম। আর তোমাদের বড়রা, তোমাদের বাবা মা, তোমাদের প্যারেন্টসরা, তোমাদের গার্জিয়ানরা যারা আমার চ্যানেলটিকে দেখছো, ভালোবাসছো, কমেন্টসে জানাচ্ছ, তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে, তারা কিন্তু আমার নিচের দেওয়া লিঙ্কটায় অবশ্যই এসে সাবস্ক্রাইব করে নিও। আর যে সমস্ত পেরেন্টসরা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন। আর আমার পড়ানো কেমন হচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে কি না, কোনটা আলোচনা করলে আরও ভালো হয়, সেইটা আমাকে জানাবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে। আর প্রচুর শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুরা যাতে পায়। ঠিক আছে, আমি গতদিন ক্লাস 5-এর আলোচনা করেছিলাম সকল দেশের সেরা কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কবিতার যে পাঠ্য বইয়ের অংশ রয়েছে তার প্রথম দুটো স্তবক। আজকে আমি বাকি 3টে স্তবক আলোচনা করে কবিতাটা পাঠ এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা, অর্থ আলোচনা, কবিতাটার মূল উপজীব্য বিষয় ভালো করে আলোচনা করে দেব। তোমরা বন্ধুরা ভালো করে শুনবে এবং আমার সঙ্গে সঙ্গে মন দিয়ে পড়বে। হ্যাঁ, আচ্ছা, তোমরা সকলে ৭৪ পাতা হলো। দেখো, আমি দাগ দিয়ে রেখেছিলাম ১-৬-২৫, মানে আমরা কালকে 1 জুন এটা শুরু করেছিলাম, প্রথম দুটো স্তবক পড়েছিলাম। আর একবার মনে করিয়ে দিই তোমাদের যে সকল দেশের সেরা, আমরা যখনই কবিতা বা কোনো গদ্য অংশ পড়ব, গদ্য অংশ পড়লে গদ্যের নাম বা গল্পের নাম এবং অবশ্যই লেখকের নাম, আর পদ্য পড়লে সেই পদ্যর নাম, সকল দেশের সেরা, ধরুন এখানে যেমন নাম সকল দেশের সেরা কবিতার নাম, কবির নাম দ্বিজেন্দ্রলাল রায়। এইভাবে যে কোনো কবিতা পড়লে প্রথমে কবিতার নাম, তারপর কবির নাম বলে তারপর আমরা কবিতাটা পড়া শুরু করব। এবং ওরালের ক্ষেত্রেও যদি কোনো ওরাল ধরেন স্কুলের দিদিমণি মাস্টারমশাইরা, তখনও কিন্তু একই ব্যাপার করব, প্রথমে কবিতার নাম তারপর কবির নাম, এটা পড়ে আমরা পড়া শুরু করব। আচ্ছা, প্রথম দুটো স্তবক হয়ে গেছে, আমরা আজকে তৃতীয় স্তবক থেকে শুরু করছি। দেখো, উচ্চারণ কিন্তু হবে স্পষ্ট, এবং যে শ্রোতা হবে মানে তোমাকে যে শুনবে, সে যেন তোমার শোনাটা তার খুব ভালো লাগে, তোমার পড়াটা তার খুব ভালো লাগে, শ্রুতি মধুর হয়, সেইভাবে পড়তে হবে তোমার। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র, আকাশ তলে মেশে, এমন ধানের ওপর ঢেউ খেলে যায়, বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেখো, এই অংশটার আমি অর্থ বুঝিয়ে দিই। আমরা আগের দিন বুঝিয়ে দিয়েছি যে সারা পৃথিবী ধনধান্য, ধান মানে যেখানে ধন, প্রধান যে ধন মানে প্রপার্টি, যে সম্পদ, সেটা হলো ধান। সেই ধান, পুষ্প, ফসল, এই সমস্ত সব কিছু দিয়ে আমাদের বসুন্ধরা তৈরি। সেই বসুন্ধরা বা পৃথিবীর সবথেকে সেরা দেশ হলো আমাদের জন্মভূমি ভারতবর্ষ। এই ভারতবর্ষে তৃতীয় স্তবকে বলা হয়েছে, এই ভারতবর্ষে এত স্নিগ্ধ নদী কাহার। স্নিগ্ধ কথাটার অর্থ হলো শান্ত। স্নিগ্ধ কথাটার তলায় আন্ডারলাইন করো। এই বানানগুলো আমাদের খুব সচেতনভাবে পড়তে হবে। হ্যাঁ, দন্তেশ্বয়, দন্তের নয় হর্ষইকার, গয়ে ধয়, স্নিগ্ধ, স্নিগ্ধ,
উচ্চারণ যেরকম করবে সেই অনুযায়ী বানানো হবে। আর আমি যেমন হুড়হুড় করে উচ্চারণ করে পড়ি, তাহলে কিন্তু আমার অসংখ্য বানান ভুল হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এত স্নিগ্ধ নদী কাহার, মানে পৃথিবীতে অনেক দেশ রয়েছে, কিন্তু কোথায় এত শান্ত, এত সুন্দরভাবে বয়ে চলা নদী আছে? এটা শুধু আমাদের ভারতবর্ষেই আছে। কোথায় এমন ধূম্র পাহাড়, ধূম্র, রয়ের উচ্চারণটা যাতে হয়, ধূম্রর তলায় দাগ দাও, ধয় দীর্ঘ, ধু, দীর্ঘ উচ্চারণ কখন হয়? আমরা যখন দীর্ঘ উচ্চারণ করি, দীর্ঘ উচ্চারণ করি তখন আসে দীর্ঘ। আর রস্যকার উচ্চারণ করলে রস্য। হ্যাঁ, ধূম্র উচ্চারণটা এইভাবে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য দীর্ঘ উচ্চারণ করছি, তাই ধয় দীর্ঘ উকার হচ্ছে। ময় তলায় হচ্ছে রফলা। তোমরা সুন্দর করে ম লিখে তলায় র দেবে, রফলা। এটা ধূম্র পাহাড় মানে বিশাল পাহাড়, মানে ভারতবর্ষের এক প্রান্তে এভারেস্ট রয়েছে, একদম কাঞ্চনজঙ্ঘা রয়েছে, বরফে আবৃত পাহাড়, আর একদিকে হচ্ছে আমাদের সুজলা সুফলা বাংলাদেশ, যেখানে কিন্তু অসংখ্য নদী। সারা ভারতবর্ষ, আমাদের বাংলাদেশ তো বটেই, সারা ভারতবর্ষে কিন্তু অসংখ্য নদী প্রবাহিত হচ্ছে। এত নদীর জন্য, এত নদীর প্রবাহিত হওয়ার ফলে আমাদের দেশ কিন্তু এত সুজলা সুফলা শস্য শ্যামলা। এটা একটা ভৌগোলিক কারণ। বন্ধুরা, তোমরা এসএসটি বইতে পড়বে যে আমাদের নদী তীরবর্তী অঞ্চলে দুপাশে যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে, আমাদের নগর গড়ে উঠেছে, শহর গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। নদী মাতৃক দেশ ভারতবর্ষ। হ্যাঁ, আর এই নদীকে কেন্দ্র করে বহু বন্দর, শহর, মৎস্য বন্দর কেন্দ্র, বিভিন্ন বন্দর গড়ে উঠেছে, উপকূলবর্তী অঞ্চল রয়েছে, সেই সমস্ত জায়গা। আবার এমন জায়গা রয়েছে ভারতবর্ষে সেখানে কিন্তু ঘন অরণ্য রয়েছে। আবার এমন জায়গা রয়েছে সেখানে মালভূমি, আবার মরুভূমি, আবার এই দেশেই বরফের পাহাড়। শুধু বরফের পাহাড়ই নয়, তোমরা যে বেড়াতে যাও, ধরো তোমরা অনেক উঁচুতে উঠলে, যারা সিকিম, গ্যাংটক বেড়াতে গেছো তারা বরফের পাহাড় দেখেছো, কাশ্মীর বেড়াতে গেছো বরফ দেখেছো, তাই তো? আবার কিন্তু সব পাহাড়ে কিন্তু বরফে আবৃত নয়। অনেক পাহাড়ই আছে উদ্ভিদ অরণ্য দিয়ে পরিবেষ্টিত, যেগুলো একটু ছোট ছোট পাহাড় আর কি। হ্যাঁ, তাই জন্য ধূম্র পাহাড়ও আমরা যেমন দেখেছি, স্নিগ্ধ নদীও দেখেছি এদেশে। কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশতলে? দেখো, হরিৎ ক্ষেত্র মানে আমাদের যে সবুজ যে ধান ক্ষেত, হলুদ সবুজ যে ধান ক্ষেত, সেই যে ধান খেতে হচ্ছে আমাদের ফসল উৎপন্ন হয়, সে যেন আকাশ তলে মিশে গেছে, আকাশের সঙ্গে যেন শেষ হয়েছে। একদিকে সবুজ বনভূমি, সে গিয়ে আকাশের শেষ বিন্দুতে এসে যেন মিশেছে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে? কোন দেশে এরকম ধানের ওপর হাওয়া দিলে, তোমরা যখন এইটুকু মানে অভিজ্ঞতা সকলেরই আছে, যখন ধরো ট্রেনে করে আমরা যাই, আমরা তো অনেকেই ট্রেনে করে স্কুলেও যাই, তাই না? তখন ফোন না দেখে বা অন্যদিকে মন না দিয়ে তোমরা একটুখানি বাইরের দিকে তাকাবে। বাইরের যে নিসর্গ প্রকৃতি, সেটা এত সুন্দর। বা খুব বড়, তোমরা যখন দীঘা যাবে, পুরী যাবে, বা তোমার ছোটোখাটো কোনো জায়গায় ট্রেনে করে বেড়াতে যাবে গ্রামের দিকে, হ্যাঁ, তখন দেখবে মাঠের পর মাঠ, ধান ক্ষেত, আর ধানে ধানে ভর্তি। আর যদি সেটা একটুখানি শরৎকাল বা একটু ধরো এমন একটা কালে তোমরা বেড়াতে গেলে, যখন হয়তো খুব সুন্দর, ওয়েদারটা খুব ভালো, চারদিকে হাওয়া দিচ্ছে, হ্যাঁ, তারপরে এখন যেমন প্রচণ্ড গরম, মাত্রাতিরিক্ত গরম, সেরকম গরম নয়, নাতিশীতোষ্ণ যখন আমাদের আবহাওয়াটা হবে, না শীত না গরম, সেই সময়টা দেখবে যখন ট্রেনে করে যাবে, ধানের ওপর দিয়ে বড় বড় ধান হয়ে রয়েছে, ধান ক্ষেতের পর ধান ক্ষেত হয়ে রয়েছে, সে হাওয়া দিচ্ছে, ধানের গাছে যেন ঢেউ লেগেছে, মনে হচ্ছে ঢেউ খেলে যাচ্ছে। সমুদ্র যেমন ঢেউ দেখো, সেরকম ঢেউ হাওয়ার।
তাই কবি বলছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। খুব গর্বের সঙ্গে বলবে, আমার জন্মভূমি ভারতবর্ষ, ভারতবর্ষ আমার দেশ। আমি সগর্বে বলবো আমি একজন ভারতবাসী। বুঝতে পেরেছ? এই দেশের জন্য, এই দেশের লোভে মানে শুধু ইংরেজরা নয়, শক, হুন, পাঠান, মোঘল, পর্তুগিজ সবাই কিন্তু দলে দলে এসেছিল এই দেশে। কেউ এই দেশকে ভালোবেসে এই দেশের মানুষের সঙ্গে মিশে এ দেশে থেকে গেছে, কেউ হয়তো আবার এই দেশকে আক্রমণ করেছে, আক্রমণ করে এখানে বাণিজ্য পথ গড়তে এসেছিল, এখানে সাম্রাজ্য গড়েছে। হ্যাঁ, কিন্তু এদেশে এসেছে কেন? এই দেশ ধন সম্পদে সম্পদশালী, তাই এই দেশে এসে এখানে থেকে গেছে। আর কোনো দেশে এত সম্পদ, এত প্রাকৃতিক সৌন্দর্য, এত প্রাকৃতিক বৈচিত্র্য, বৈচিত্র্য মানে নানা বৈচিত্র্য মানে এই যে বললাম, যে এই দেশেই পাহাড় আছে, আবার এই দেশেই নদী আছে, এই দেশে সমভূমি আছে, এই দেশে মালভূমি আছে, এই দেশে মরুভূমি আছে। এই যে প্রাকৃতিক বৈচিত্র্য, বৈচিত্র্যপূর্ণ দেশ, এরকম দেশ কিন্তু পৃথিবীতে অনেক কম। তাই সকল দেশের রানী কিন্তু আমাদের জন্মভূমি, আমরা যেখানে জন্মেছি, অর্থাৎ ভারতবর্ষ। হয়ে গেল। এরপর তার চতুর্থ স্তবক চলো। পুষ্পে, দেখো পয় হর্ষকার কিন্তু পু, আমরা কিন্তু পুষ্প উচ্চারণ সময় পুষ্প এইভাবে বলি না, পুষ্প, তাহলে রস্য উচ্চারণ, তাই রস্য। মধ্যেনস্য কিন্তু এটা, হ্যাঁ, পেট কাটা মধ্যেনস্য, যেটাকে কিন্তু দন্তেস্ব বা তালবস্য হিসেবে গোলাবে না। পুষ্পে পুষ্পে ভরা শাখী, মানে শাখায়, গাছের শাখা শাখায় পুষ্প পুষ্পে ফুলে ফুলে ভরা। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জ গাছের কুঞ্জে, কুঞ্জে কুঞ্জে ইয় জ দুটোই কিন্তু রস্য। গাহে পাখি, গাহে মানে গান করে, পাখি গান করে, গাছের প্রত্যেকটা ডালপালায় পাখি গান করে। গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধে, দেখো গুনগুন করে অলি, অলি মানে কি? মৌমাছি। হ্যাঁ, মৌমাছি আসে গুনগুন করতে করতে, মৌমাছি আসে কি করতে? ফুলের মধু খেতে। পুঞ্জে পুঞ্জে ধে, ফুলের পুঞ্জে পুঞ্জে, পুঞ্জে পুঞ্জে মানে ফুলের প্রত্যেকটা পাপড়িতে এসে ফুলের মধু খেতে আসে। এবার তারা কি করে? এসে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। মানে ফুলের মধু এত মিষ্টি এবং এত ভালো এই দেশের গাছপালা সমস্ত কিছু, সেই জন্য মৌমাছি, অলির প্রতিশব্দ বা সমার্থক শব্দ আমরা পেয়ে গেলাম মৌমাছি, তাহলে মৌমাছির প্রতিশব্দ হলো অলি। এসে গুনগুন গুনগুন শব্দে প্রত্যেকটা বসে, বা আমরা যেটা বলি ভ্রমর, দুটোই একই সমার্থক শব্দ হয়, এসে পুষ্পে পুষ্পে বসে ফুলের মধু খায়, ফুলের মধু খেয়ে সেখানেই যেন কবি বলছেন ঘুমিয়ে পড়ে। আবার সেই একই যে মূল উপজীব্য বিষয় কবির, সেটা হচ্ছে ওই দুটো লাইন, প্রত্যেকটা স্তবকে যেটা রিপিটিশন রয়েছে, ওটাই হচ্ছে কবির প্রধান বক্তব্য বিষয়, যেটা কবি বারবার প্রত্যেকটা স্তবকে উপস্থাপন করেছেন। সেটা হলো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কেমন? এরপর চলো আমরা শেষ স্তবক পড়ি। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, মানে ভাইয়ের মায়ের এত স্নেহ, এত ভালোবাসা, এত বন্ধন আমাদের পরিবারের, প্রত্যেকটা পরিবারের মধ্যে মায়ের স্নেহ, ভাইয়ের ভালোবাসা, ভাই বা দাদা যাই বলো, ভাইয়ের ভালোবাসা, মায়ের এত স্নেহ, এটা কোথায় গেলে পাবে? কোন দেশে গেলে পাবে? ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। এখানে কবি দু ধরনের না, দুজন মাকেই কিন্তু ও মা বলেছেন। সেটা হচ্ছে এক জন্মদাত্রী মা, যে মা আমাদের জন্ম দিয়েছেন, গর্ভধারিণী মা, যে মা আমাদের পৃথিবী দেখিয়েছেন, আমরা যে মাকে আঁকড়ে প্রত্যেকটা মানুষ বড় হয়েছি।
আর একজন মা হচ্ছে আমাদের জন্মভূমি মা, আমাদের ভারত মাতা। এই দুই মাকেই কবি বলেছেন তোমার চরণ, চরণ মানে পা, তোমার পা দুটো আমার বক্ষে, বক্ষে মানে বুকে। মাকে এত ভালোবাসে যে এই মায়ের জন্য তিনি এই সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গ প্রকৃতিকে, বঙ্গ মাকে, পৃথিবীকে দেখতে পেয়েছেন। তাই মা তোমার চরণ দুটি, তোমার পা দুটি আমার বুকে ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, মানে আমার এই দেশে জন্ম হয়েছে, আমি মানে এখানে কবি, কবি দ্বিজেন্দ্রলাল রায় বলেছেন আমার এই দেশেই জন্ম, যেন এই দেশেই আমি মরতে পারি, এই দেশেই যেন আমার মৃত্যু হয়। এমন নয় যে এত বড় মাপের একজন মানুষ, তিনি একজন একাধারে গীতিকার, নাট্যকার, সুরকার, কবি এবং স্বদেশী যুগের কবি। তিনি কিন্তু এত বড় মাপের মানুষ হয়ে কখনো বলছেন না যে দূর ভারতবর্ষে অনেককে আজকাল শুনতে দেখি না যে একটু পড়াশোনা করলে, একটু শিক্ষিত হলে, দূর আমাদের ভারতবর্ষে কী আছে, চলো বিদেশে যাই, বিদেশে গেলে আর এখানে কেউ আসতে যায় না, এরকম একটা অহংবোধ। কিন্তু আমাদের খুব হাসি পায় কথাটা ভেবে যে কাকে আমরা ছোট করছি, আমাদের দেশকে, দেশমাকে, যে সবসময় সগর্বে বলবে উই আর প্রাউড বিকজ উই আর ইন্ডিয়ান, তাই না? যে ইন্ডিয়াকে সারা পৃথিবীর কাছে চিনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, হ্যাঁ, সেই স্বামী বিবেকানন্দের যে ভারতবর্ষ, কবি, তারপরে হচ্ছে কবি, লেখক, মহাপুরুষদের যে ভারতবর্ষ, আমাদের ভারত মা, সেই ভারত মাকে ছেড়ে যেখানে আমরা জন্মেছি, বড় হয়েছি এবং এত কিছু করেছি, সেখানটা ছেড়ে দিয়ে আমরা বিদেশকে কি করে ভালোবাসতে পারি? হ্যাঁ, এমন হতে পারে কিছুদিন কর্মসূত্রে আমরা বিদেশে থাকতে পারি, তবে আমাদের মাকে কি আমরা ভুলে যাব, আমাদের দেশকে ভুলে যাব? হ্যাঁ, এমন তো হয় বন্ধুরা যে আমরা বেড়াতে গেছি, আমাদের একটু চেঞ্জের দরকার, আমরা একটু চেঞ্জ করে এলাম, পাহাড়ে বেড়াতে গেলাম, যার যেখানে পছন্দ, কেউ পাহাড়ে যায়, কেউ সমুদ্রে যায়, কেউ জঙ্গলে যায়, হ্যাঁ, কিন্তু তারপরে যখন এতদিন পর বাড়িতে ফিরে এলাম, মনে হয় না হোম হোম সুইট হোম, কি আনন্দ, কি তৃপ্তি, নিজের ঘরে এসে নিজের বিছানাটায় শুয়ে নিজের বাড়িতে ভাত তরকারি খেয়ে, ভাত ডাল খেয়েই কত শান্তি। ঠিক সেই রকমভাবেই আমাদের ভারতবর্ষও তাই, যেখানেই যাও আর যত দূরেই থাকো, ভারতের টানে, নিজের দেশের টান, নিজের মায়ের টান, এটা কিন্তু আলাদা, এর সঙ্গে কখনোই কারোর তুলনা হয় না। তাই এত বড় মাপের একজন মানুষ বলছেন আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। আমাদের সকলেরই যেন সেটা চাওয়া পাওয়া হয়ে থাকে, আমরা যতই বড় হই, যত বড় কাজেই ছড়িয়ে যাই, আমরা যেন আমার দেশকে ভালোবাসতে পারি, দেশের জন্য যেন কিছু করতে পারি। ছোট বন্ধুরা সব সময় মনে রাখবে তোমরা কিন্তু এই দেশের ভবিষ্যৎ, দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করবে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেই ভারত মাতাকে সম্বোধন করেই কবি বারবার বলছেন যে আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সকল দেশের সেরা। তাহলে গোটা কবিতাটা আমি আর একবার সুন্দর করে পড়ছি, তোমরা সবাই আমার সঙ্গে ধীরে ধীরে আঙুল দিয়ে পড়ো, কেমন? সকল দেশের সেরা, কবি দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় বানানটা দেখবে, দয় বয় হর্ষইকার, বর্গের জয় একার, দন্তের নয় দয় রফলা, লয়াকার ল। দ্বিজেন্দ্রলাল রায়। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলি তড়িৎ,
এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশতলে মেশে। এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা শাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বন্ধুরা, তাহলে এই দুদিন আমি সকল দেশের সেরা কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই কবিতাটা খুব ভালোভাবে পাঠ করলাম। প্রত্যেকটার অর্থ তোমাদের শব্দ অনুযায়ী বলে দিলাম। আশা করি বুঝতে অসুবিধে হয়নি। আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম। এইবার 2 দিন আমি সময় নিয়েছিলাম, 2 দিনে কবিতাটা শেষ করলাম। তোমাদের এবার কাজ হবে এই কবিতাটা আগে ভালোভাবে পড়ে পড়ে, আমার ভিডিওটা ভালোভাবে দেখে দেখে, ইউটিউবে ভালোভাবে দেখে দেখে বারবার পড়বে, বারবার পড়ে ভালোভাবে পড়াটা তৈরি করবে। প্রত্যেকটা লাইন কিন্তু মুখস্থ করতে হবে বন্ধুরা, এটা তোমাদের কাজ এই গরমের ছুটিতে। হ্যাঁ, প্রত্যেকটা স্তবক এক একটা স্তবক করে নেবে, করে তৈরি করবে। যেই পড়া তৈরি হয়ে যাবে সেটা না দেখে খাতায় লিখতে, তারপর যেই খাতায় লেখা হয়ে যাবে সেটা আবার চেক করবে। দেখবে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, স্বাভাবিক, আমাদেরও হতো, কোনো অসুবিধা নেই। সেটা ভুল ঠিক করার জন্যই তোমরা পড়ছো। সেই জন্য বারবার পড়বে, বারবার লিখবে। লাস্টে এমন হবে যখন সুন্দরভাবে কবিতাটা না দেখে তুমি বলতে পারবে, না দেখে পুরোটা লিখে কারেকশন করতে পারবে, তখন কিন্তু তোমার তখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। আর অর্থটা ভালোভাবে বারবার শুনবে, ভালোভাবে বারবার শুনবে। কোথাও আটকে গেলে আবার আমার তো চ্যানেলে দেওয়াই রইলো, যখন খুশি তুমি চ্যানেলে ঢুকে, সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেল, তাহলে তুমি ঢুকে অর্থ বুঝে নিলে, হয়ে গেল। আচ্ছা, এরপর যেটা করব আমরা, এটা থেকে যে প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন হয়, অর্থ, বাক্য রচনা, বিপরীত শব্দ, আমি তো আলোচনা করেই দিই, সেগুলো আলোচনা করেই দেবো, অসুবিধে নেই। তার আগে তোমাদের কাজটা হলো কবিতাটা ভালোভাবে তৈরি করো, তৈরি করে লেখো। হ্যাঁ, আর যেগুলো শক্ত শক্ত বানান আছে, যুক্তাক্ষর অনেক আছে, সেগুলো কবির নামেই তো যুক্তাক্ষর আছে, সেগুলো কিন্তু ভালোভাবে লিখতে হবে। এগুলো থেকে অসংখ্য ছোট প্রশ্ন আসে, আর শূন্যস্থান পূরণ কবিতার লাইন তুলে তো আসতেই পারে। আচ্ছা, তাহলে এইগুলো হলো তোমাদের আজকের কাজ বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই অবধি রইল, আর বেশি পড়া এগোলাম না। তাহলে বন্ধু, আজকের মতো আমি শেষ করলাম। ভালো থেকো সকলে। আর একটা কথা, আবার চলে যাওয়ার আগে, টাটা করার আগে বলে দিই যে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টসে জানিও আমার পড়ানো কেমন লাগছে। কোনো অসুবিধে হলে অবশ্যই কমেন্টসে জানিও। আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, যাতে অন্যান্যরাও দেখতে পায়। আর বেল বাটনটা টিপে দিও, তাতে প্রত্যেক দিন কি পড়াচ্ছি নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আসি, টাটা।